যে শুনছেন, আমি আর বেশিক্ষণ বাঁচবো না। দয়া করে আমার বাড়িতে একটু খবর দেবেন। আমার ওয়ালেটে আমার বাড়ির ঠিকানা আছে। আহ, আহ, আহ। হঠাৎ চোখের সামনে এমন ঘটনা ঘটে গেল যে আমি পুরো দিশেহারা হয়ে গেলাম। ছেলেটির কথা মতো তার ওয়ালেট থেকে আইডি কার্ডটি বের করলাম এবং দেখলাম তার নাম মলয় পাল, বাড়ি বকুলতলা গ্রাম। যাই হোক, অনেক ভাবনা চিন্তার পর সিদ্ধান্ত নিলাম যে আমাকে যেতে হবে। পরদিন সকালে আমি বেরিয়ে পড়লাম মাধবপুর স্টেশনের উদ্দেশ্যে। কলকাতা হাওড়া থেকে মাধবপুর স্টেশন প্রায় 7 ঘন্টার রাস্তা। হ্যাঁ, বুঝলাম। তো তুমি তাহলে ছেলেটার বাড়িতে যাচ্ছ তার মৃত্যুর খবরটা পৌঁছে দিতে? হ্যাঁ কাকাবাবু। মাধবপুর স্টেশনে যখন নামলাম তখন বেলা 5টা। এই জায়গাটা আমার একেবারেই অচেনা ছিল। স্টেশন চত্বর প্রায় জনমানবহীন, 2-1 জন ছাড়া আর কেউ ছিল না। এগিয়ে গিয়ে এক ভদ্রলোককে জিজ্ঞাসা করলাম। দাদা, বকুলতলা গ্রামটা আর কত দূর? লোকটি আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকালো, বলল, বাবু, আপনি কি এই এলাকায় নতুন? হ্যাঁ, আমার বাড়ি কলকাতায়। এই প্রথমবার আমি এখানে এলাম। এখান থেকে বকুলতলা গ্রাম পায়ে হেঁটে প্রায় 45 মিনিট। কিন্তু বাবু, কোনো গাড়ি তো চলে না, আপনাকে পায়ে হেঁটেই যেতে হবে। আমি তো শুনেই ঘাবড়ে গেলাম। যাই হোক, অগত্যা কোনো কিছুর উপায় না পেয়ে কেমন যেন উৎসাহ হারিয়ে ফেললাম। ভাবলাম ফিরে যাব। না, ফিরে গেলে চলবে না। এত দূর যখন এসে পড়েছি তখন কাজ শেষ না করে ফিরব না। আশা ছিল রাত 8:30টার ট্রেনে আবার কলকাতায় ফিরব, কিন্তু এখন দেখছি তা আর হওয়ার নয়। এদিকে খিদেও বেশ জোর পেয়েছে। কোনো দিকে না তাকিয়ে সোজা গ্রামের রাস্তা দিয়ে হাঁটা দিলাম। প্রায় মিনিট 10-15 যাওয়ার পরেই আকাশে মেঘের গর্জন শুনতে পেলাম। বুঝলাম বৃষ্টি নামতে আর দেরি নেই, তাই তাড়াতাড়ি জোরে হাঁটা দিলাম। তারপরেই জোরে বাতাস বইতে শুরু হলো, আর সঙ্গে সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি হতে শুরু হলো। কি করব কিছু বুঝে উঠতে পারলাম না, শুধু সামনে এগোতে লাগলাম। চারিদিক অন্ধকারে ঢেকে গেছে। সামনেই কিছু দূরে জঙ্গলের আভাস দেখা গেল। কতক্ষণ হেঁটে এসেছি তার ঠিক নেই, প্রায় 40 মিনিট তো হবেই। লোকটির কথা মতো এতক্ষণ তো বকুলপুর এসে যাওয়ার কথা। জঙ্গলের ভিতর দিয়ে একটি রাস্তা এগিয়ে গেছে। বুঝলাম মানুষজন এটা দিয়ে চলাচল করে। আমি কিছু না ভেবেই এগিয়ে যেতে লাগলাম। হঠাৎ আলোর দেখা মিলল, যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। সঙ্গে সঙ্গে সেই দিকে এগিয়ে গেলাম। দেখতে পেলাম একটি বাড়ি। সোজা চলে গেলাম আর ডাকতে লাগলাম, বাড়িতে কেউ আছেন? কোনো সাড়া শব্দ না পেয়ে আমি আবার জোরে জোরে ডাকতে লাগলাম, বাড়িতে কেউ আছেন? তারপর এক বৃদ্ধ মহিলা বেরিয়ে এলেন। উনি আমাকে এই অবস্থায় দেখে বাড়ির ভিতর আসতে বললেন। তারপর আমি বাড়ির ভিতর প্রবেশ করলাম। উনি আমাকে কিছু শুকনো কাপড় দিলেন ও আমাকে ফ্রেশ হতে বললেন। ফ্রেশ হয়ে আসার পর আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা মাসিমা, এখান থেকে বকুলতলা গ্রাম আর কতটা দূর? হ্যাঁ, এটাই তো বকুলতলা গ্রাম। হ্যাঁ, এটাই বকুলতলা গ্রাম, কিন্তু এটা তো পুরোটাই জঙ্গল দেখছি, আর আশেপাশে কোনো ঘরবাড়িও দেখতে পাচ্ছি না। এখান থেকেই গ্রামের শুরু। কিছুটা দূরে জনবসতি অনেক আছে, ওদিকটাতে আর জঙ্গল নেই। তুমি রাত্রিবেলা বলে কিছুই বুঝতে পারছো না, দিনের আলো ফুটলে দেখবে আশেপাশে ঘরবাড়ি আছে। আমার তো আর জায়গা নেই কি না, তাই এই জঙ্গলের পাশেই ঘর করতে হয়েছে। আচ্ছা মাসিমা, আপনার বাড়িতে আপনি কি একলা থাকেন? আপনাকে ছাড়া তো আর কাউকে দেখতে পাচ্ছি না আমি।
হ্যাঁ বাবা, আমি একলাই থাকি। আমার ছেলে তো কলকাতায় থাকে, আর উনি গত 2 বছর হলো মারা গেছে। বাবা তুমি একটু বসো, বসে বিশ্রাম নাও। আমি রান্নাঘর থেকে খাবার তৈরি করে আসছি। আচ্ছা বাবা, রাতে কি খাবে? রুটি খাও তো? হ্যাঁ মাসিমা। মাসিমা রান্নাঘরে চলে গেলেন। আমি কিছুক্ষণ বসার পর আর বসে থাকতে ভালো লাগছিল না, তাই একটু এদিক ওদিক ঘোরাঘুরি করতে লাগলাম। দেওয়ালের উপর একটি বয়স্ক লোকের ফটো ঝুলছে, আর তার গলাতে মালা দেওয়া। এটা দেখে আমি বুঝতে পারলাম যে এই ব্যক্তি মাসিমার স্বামী হবে। হঠাৎ টেবিলের উপর একটি ফটো দেখে আমার বুকটা ধড়াস করে উঠল। এ কি? এটা তো মলয়ের ফটো, যাদের বাড়িতে আমি আসতে চেয়েছিলাম। তবে কি এই মাসিমাই মলয়ের মা? এটুকু বুঝতে আর বিন্দুমাত্র সন্দেহ রইল না। হঠাৎ বুকটা আমার মোচড় দিয়ে উঠল। কিভাবে বলি, আপনার একমাত্র ছেলে আর বেঁচে নেই, আমি তার মৃত্যু সংবাদ নিয়ে এসেছি। হঠাৎ পিছন থেকে মাসিমা বলে উঠলেন, আমার ছেলে মলয় খুব ভালো ছেলে, প্রতি মাসেই একবার করে আমাকে দেখে যায়। কলকাতায় একটা ভালো কোম্পানিতে চাকরি করে। মলয় আমাদের একমাত্র সন্তান। ওর বাবা অনেক কষ্ট করে ওকে লেখাপড়া শিখিয়েছে। ও বলেছে আর 2 মাসের মধ্যেই কলকাতায় একটা ফ্ল্যাট কিনবে, তখন আমাকে ওখানে নিয়ে চলে যাবে। এত কিছুর মধ্যেও আমার বারবার মনে হচ্ছে, মাসিমাকে কিভাবে বলি মলয় আর কখনো ফিরে আসবে না। তারপর উনি আমাকে খাওয়ার টেবিলে ডাকলেন। খেতে খেতে ভাবলাম, আমি যে কাজের জন্য এসেছি সেটা তো শেষ করতেই হবে, কিন্তু এই রাত্রে না বলাই ভালো। ভাবলাম কাল সকালে মাসিমাকে জানাবো। বাবা তুমি আমার ছেলের মতো, এই ঘরটি মলয়ের, তুমি বরং আজ রাতটা এখানেই থাকো। মাসিমা চলে যাওয়ার পর আমি শুয়ে পড়লাম। সারাদিনের এত ধকল, শরীর ক্লান্ত, তাছাড়া চারিদিক এত শান্ত এবং নিরিবিলি। কলকাতার অত কোলাহল যেন জীবন অশান্ত করে তুলেছিল। বাইরে বৃষ্টিও থেমে গেছে। কখন যে ঘুমিয়ে পড়লাম তার ঠিক নেই। সকালে একজন লোক আমাকে ডেকে তুলল। আমি ঘুম ভেঙে তাকিয়েই অবাক। এ কি, আমি কোথায় শুয়ে আছি? চারিদিক ভালোভাবে দেখলাম। কোথায় সেই নরম বিছানা? কোথায় সেই বাড়ি? এটা তো একটা ভাঙা বাড়ি। আমাকে দেখে লোকটা বলল, কে তুমি ভাই? তুমি কি পথ হারিয়ে ফেলেছো? তোমার বাড়ি কোথায়? আমি ওনাকে বোঝালাম আমি কলকাতা থেকে এসেছি এবং কাল রাত্রের ঘটে যাওয়া সমস্ত ঘটনা ওনাকে খুলে বললাম। ও হো হো হো, মলয়ের মা? তুমি কি দিবাস্বপ্ন দেখছো নাকি ভাই, নাকি নেশা টেশা করে আছো? আরে উনি তো 1 মাস আগেই মারা গেছেন। ওনার অনেক আশা ছিল ওনার ছেলে কলকাতা থেকে এসে ওনাকে নিয়ে যাবে, কিন্তু কি হলো জানো? চাকরি পাওয়ার পর থেকে ছেলেটা একটা বারের জন্য এমুখো হয়নি। আমাদের গ্রাম থেকে যতবারই কোনো ছেলে কলকাতায় গেছে না, ততবারই উনি তাদেরকে দিয়ে খবর পাঠিয়েছেন ওনার ছেলেকে আসার জন্য। আর ছেলেটা এত খারাপ, মরার দিন পর্যন্ত এলো না, না খেতে পেয়ে অসুখে ভুগে শেষে উনি মারাই গেলেন। এই 1 মাস আগের ঘটনা। কিছুক্ষণ পরেই আমি আবার স্টেশনে আসার জন্য রওনা দিলাম। সারা রাস্তা শুধু মনের মধ্যে কাল রাত্রের ঘটে যাওয়া ঘটনাগুলি চোখের সামনে ভেসে উঠতে লাগলো। মনের মধ্যে একটাই আফসোস থেকে গেল, মাসিমা আপনাকে আমি বলতে পারলাম না আপনার ছেলে আর নেই, আর কোনো দিন বলতেও পারবো না।